নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও হাজির হয়েছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। বন্ধুরা, আজকে আমার যে ভিডিওর টপিক বা বিষয়বস্তু সেটা হলো বক্রী গ্রহ বা রেট্রোগ্রেড প্ল্যানেট এবং তাদের কি গুরুত্ব আমাদের জীবনে। বন্ধুরা, এই বক্রী গ্রহ এই কথাটির সাথে আপনারা কম বেশি সকলেই পরিচিত। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে নিয়মিত গবেষণা করেন বা চর্চা করেন তারা তো এই কথাটা জানবেনই, কিন্তু তার বাইরে গিয়েও সাধারণ মানুষরা যাদের এই বিষয়ের সম্পর্কে একটু ভাষা ধারণা আছে বা আগ্রহ আছে, তারাও এই কথাটি শুনে থাকবেন কখনো না কখনো তাদের চার্টটা অ্যানালাইজ করার টাইম। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যেটা জন্ম সময়, সেই সময়ে প্ল্যানেটের যে ট্রানজিটগুলো হচ্ছিল বা গ্রহের যে গোচর হচ্ছিল, সেই গোচরকালীন কিছু গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। এবার কোনো গ্রহের বক্রী হওয়া এটার অর্থ কি সেটা আমাদেরকে একটুখানি বুঝে নিতে হবে। প্রথমে বক্রী বলতেই লোকের মাথায় যে ব্যাপারটা চলে আসে, যে ধারণাটা চলে আসে, যে একটা প্ল্যানেট বা একটা গ্রহ সে উল্টো পথে হাঁটছে, অর্থাৎ পেছন দিকে হাঁটছে। দেখুন, সায়েন্টিফিক্যালি দেখতে গেলে বা আমরা যদি যুক্তি দিয়ে বিচার করি বা অ্যাস্ট্রোনমি দিয়ে যদি বিচার করি, তাহলে কখনোই কোনো পরিস্থিতিতেই কোনো প্ল্যানেটেরই কিন্তু পিছন দিকে হাঁটা সম্ভব নয়। প্রত্যেকেই তাদের নিজের নিজের কক্ষপথে একটা ডিরেকশন মেনটেন করে কিন্তু চলছে। তাহলে পিছন দিকে যাওয়ার ব্যাপারটা কীরকম? কেন আমরা বলছি যে একটা গ্রহ পেছন দিকে যাচ্ছে? এটা কি আমাদের কোনো ভুল ধারণা? না, এই ধারণাটা কখনোই ভুল নয়। ব্যাপারটা হচ্ছে, আমরা যে গ্রহে বসবাস করি অর্থাৎ পৃথিবী, তার একটা নিজস্ব কক্ষপথ আছে এবং আমাদের সৌরজগতে অন্যান্য যে গ্রহগুলো আছে তাদেরও প্রত্যেকেরই একটা না একটা নিজস্ব কক্ষপথ রয়েছে। এবার এই কক্ষপথে যেই যেই প্ল্যানেটগুলো নিজের নিজের মতো জার্নি যখন করছে, তখন কখনো কখনো কিছু প্ল্যানেট আমাদের পৃথিবীর একটু কাছাকাছি চলে আসে। এবার কাছাকাছি চলে এলে আমাদের মনে হয়, মানে আমাদের যেটা জিওসেন্ট্রিক ভিউ, সেই অনুযায়ী আমাদের মনে হয় যে আমরা, মানে পৃথিবীতে বসবাসকারী আমরা বা আমাদের পৃথিবী গ্রহটা, সে একটু তার গতিবেগটাকে বাড়িয়ে আগে আগে চলে যাচ্ছে এবং অন্যান্য প্ল্যানেটগুলো যেগুলো কাছে চলে এসছে তারা একটুখানি পিছনের দিকে যাচ্ছে। এই মনে হওয়াটাকেই আমরা বলছি বক্রী হওয়া। এই শুধুমাত্র এই ধারণাটাকেই আমরা বলছি বক্রী হওয়া। সায়েন্টিফিক্যালি এটা কখনোই পসিবল না, বা লজিক্যালি দেখতে গেলে এটা কখনোই সম্ভব নয় যে একটা প্ল্যানেট পিছন দিকে হাঁটবে। তাহলে যেই জিনিসটা বৈজ্ঞানিক মতে সম্ভব নয়, সেই জিনিসটার ওপর আমাদের মুনি ঋষিরা এককালে এতটা কেন জোর দিলেন, এতটা কেন এটার ওপর স্ট্রেস দিলেন, বা এতটা এই জিনিসটাকে এতটা কেন গুরুত্বপূর্ণ করে তুললেন, সেই ব্যাপারটা আমাদেরকে এবারে বুঝতে হবে। দেখুন, এই যে বক্রী হওয়া, এই ব্যাপারটার মানে হচ্ছে সেই প্ল্যানেট, তার যে কারকতা, সেই গ্রহের যে কারকতা, কারকতা মানে সেই গ্রহের যে চরিত্র, সেই চরিত্র থেকে একটুখানি সরে গিয়ে একটু অন্য রকমভাবে তার ব্যবহার হয়, তার কি বলবো, তার একটা প্রভাব হয়, এবং সেই প্রভাবের দ্বারা আমরা মানুষেরাও কিন্তু প্রভাবিত হতে থাকি। এই বক্রী কথাটা বলতে গেলে আমাকে প্রথমেই বলে দিতে হবে যে কোন কোন প্ল্যানেট বা কোন কোন গ্রহ বক্রী হয়। দেখুন, রবি এবং চন্দ্র এরা কিন্তু কখনোই বক্রী হয় না, এরা সবসময় কিন্তু মার্গী অবস্থায় থাকে। রাহু এবং কেতু এনারা প্রতিটা মুহূর্তেই কিন্তু বক্রী, অর্থাৎ চিরকাল এনারা বক্রী অবস্থাতেই থাকেন। আমাদের যে ইস্টার্ন যে জোডিয়াক, মানে যে হরোস্কোপ যেটা, সেই হরোস্কোপে অন্যান্য সমস্ত প্ল্যানেটদেরকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করি, কিন্তু রাহু আর কেতুকে সবসময় কিন্তু আমরা ক্লকওয়াইজ কাউন্ট করি। অর্থাৎ রাহু আর কেতু এরা কিন্তু প্রতিটা মুহূর্তে বক্রী অবস্থাতেই থাকছে, তাই এদের আলাদা করে বক্রী হওয়ার কোনো ব্যাপার থাকে না। আর রবি এবং চন্দ্র এনারা কখনোই বক্রী হন না। তাহলে বক্রী কারা হচ্ছেন? বক্রী হচ্ছেন একমাত্র বাকি যে পাঁচটা প্ল্যানেট, তারা বক্রী হচ্ছেন, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি।
এই 5টি প্ল্যানেট আমাদের চার্টে বক্রি অবস্থায় থাকতে পারে। কারোর ক্ষেত্রে একটা প্ল্যানেট বক্রি, কারোর ক্ষেত্রে একাধিক প্ল্যানেট বক্রি, সেটা তার জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান, ল্যাটিটিউড লঙ্গিটিউড, নানান রকম ব্যাপার আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। এইবার আমাদেরকে বুঝতে হবে যে একটা গ্রহ বক্রি হচ্ছে কেন। দেখুন, বক্রতা, একটা গ্রহের বক্রতা বা বক্রি অবস্থায় থাকা বা রেট্রোগ্রেড হওয়া মানেই হচ্ছে, আমি যেটা একটু আগেই বললাম, যে তারা তাদের যে স্বাভাবিক চরিত্র বা স্বাভাবিক যে কারকতা, সেগুলোর থেকে একটুখানি সরে গিয়ে অন্যরকম ফল আমাদেরকে দেবেন। এইবার এই অন্যরকম ফল কেন আমরা পাচ্ছি, বা বলা ভালো আমাদেরই জন্মছকে অমুক প্ল্যানেটটা কেন বক্রি হলো, তমুক প্ল্যানেটটাই বা কেন বক্রি হলো। কারোর জন্মছকে মঙ্গল বক্রি থাকতে পারে, কারোর ছকে বুধ থাকতে পারে, কারোর ছকে বৃহস্পতি থাকতে পারে, শনি, শুক্র, এরা যে কেউ বক্রি অবস্থায় থাকতে পারে। কিন্তু কেন আমরা কেন আমাদের জন্মের সময় ওই অমুক প্ল্যানেটটাই বক্রি হলো? এটা কি কোনো রকম কোইন্সিডেন্স? এটা কি কোনো রকম কাকতালীয় ব্যাপার, নাকি ঈশ্বরেরই ঠিক করে রাখা বা পূর্ব নির্ধারিত কোনো পরিকল্পনা? সেটা আমাদেরকে জানতে হবে। দেখুন, আমি এর আগেও আমার চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করেছিলাম, তাতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের জন্ম ছক, অর্থাৎ আমরা যখন সফটওয়্যারে আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, পিনকোড, হ্যানা ত্যানা, এগুলো যা যা আছে সব যখন আমরা ইনপুট করছি বা এন্ট্রি করছি, তখন আমাদের সামনে যে ছকটা খোলে বা যে চার্টটা খোলে, সেটা কিন্তু হচ্ছে আমাদের পূর্ব জন্মের কৃত কর্মের ফল, তারই একটা প্রতিফলন। অর্থাৎ পাস্ট লাইফে আমরা যা যা করে এসেছি তারই একটা প্রতিফলন। এবার শুনতে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি কথা, যে একটা প্ল্যানেট যখন আমাদের চার্টে বক্রি অবস্থায় আছেন, তখন সেই প্ল্যানেট কিন্তু আমাদেরকে এই জন্মে, আমাদের এই বর্তমান জন্মে আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য তারা বক্রি অবস্থায় এসেছেন। তারা বক্রি অবস্থায় এসেছেন। এবার এই শিক্ষাটা কীরকম? দেখুন, আমরা যারা এতদিন ধরে বড় হয়েছি, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি, বিভিন্ন স্কুল কলেজে গেছি, শিক্ষা লাভ করেছি, অনেক টিচার আমাদের জীবনে এসছেন। কিন্তু সব থেকে, একজন মানুষের জীবনে সব থেকে বড় শিক্ষক হচ্ছে কিন্তু তার নিজের জীবনটাই। তার নিজের জীবনের মতো বড় শিক্ষা প্রতিষ্ঠান বা বড় শিক্ষক আর কেউ নেই। এবং এই যে নবগ্রহের কথা আমরা বলছি, এই নবগ্রহের মধ্যে প্রত্যেকেই কিন্তু এক একজন শিক্ষক, যারা তাদের নিজের নিজের মতো করে আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে চলেছেন। তো এবার এই যখনই বক্রি হচ্ছে একটা প্ল্যানেট, তখন সে আমাদেরকে কীরকম শিক্ষা দেবে? আমি বক্রি ব্যাপারটা আরেকবার একটুখানি উদাহরণস্বরূপ বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে ব্যাপারটা একটু সুবিধা হবে। এই যে আমরা বললাম যে বক্রি মানে সে উল্টো দিকে হাঁটছে, যদিও বা সেটা সায়েন্টিফিক্যালি পসিবল না, আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা ধরে নিচ্ছি যে তারা উল্টো দিকে হাঁটছে। এবার ধরুন আপনারা একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ফুটপাতের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আপনাদের উদ্দেশ্য হচ্ছে একটা বিশিষ্ট কোনো একটা বাড়ির ঠিকানা খুঁজে বার করা। এবার আপনারা রাস্তা দিয়ে যেতে যেতে সেই বাড়ির একটা নিজস্ব নাম্বার আছে, সেটা তার নাম্বার, মানে নেম প্লেট যেটা বা অ্যাড্রেস প্লেট, তার উপরে লেখা থাকবে। এবার আপনারা যেতে 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 হঠাৎ আপনাদের মনে হলো যে আরে, যেই বাড়িটা আমি খুঁজছিলাম, যেই বাড়ির নম্বরটা আমি খুঁজছিলাম, সেটাকে আমি একটুখানি পেছনে ফেলে এলাম না? যখনই আপনাদের এটা মনে হবে, তখন আপনারা কি করবেন? আপনারা কিন্তু আবার পিছন দিকে আপনাদের হাঁটাটা শুরু করবেন, পিছন দিকে হাঁটবেন। এবার যখনই আপনি পিছন দিকে হাঁটছেন, তখন কিন্তু এবার আপনি প্রত্যেক কটা বাড়ির ওপর খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের দৃষ্টিগুলো দিতে দিতে যাচ্ছেন এবং দেখছেন যে কোথায় কোন বাড়িটা আপনি ছেড়ে এলেন, যেখানে, মানে যেই বাড়িটা আপনি খুঁজছেন, সেই বাড়িটা কোথায় আপনি ছেড়ে এলেন, সেই দিকেই আপনাদের দৃষ্টিটা থাকবে। গ্রহদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই জিনিসটাই ঘটে। তারা যখন বক্রি অবস্থায় থাকেন, তখন তাদের দৃষ্টিটা আরও অনেক বেশি ডিটেইলড হয়, আরও অনেক বেশি গভীরে প্রবেশ করে। তাই জন্য বক্র থাকাকালীন এই প্ল্যানেটগুলো আমাদের লাইফে এমন কতগুলো ঘটনা ঘটায় বা এমন কতগুলো
পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলেন, যেটা কিন্তু এক কথায় বলতে গেলে অপ্রত্যাশিত, অকল্পনীয়, যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে, যেটা আমরা কোনোদিন ভাবিনি, সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলে দেয়, এবং যেটা বলা যেতে পারে এক কথায় অনভিপ্রেত। তা এবার এই জিনিসগুলো এনারা করেন কেন? দেখুন, বক্রি থাকা মানে একটা প্ল্যানেট যখন বক্রি অবস্থায় রয়েছে, তখন সেই প্ল্যানেটের যে কারকতাগুলো, তার মধ্যে মাঝামাঝি কোনো ব্যাপার থাকবে না। সেখানে সব কিছুই কিন্তু একটু এক্সট্রিম ওয়েতে হতে থাকবে, একটু এক্সট্রিম পর্যায়ে, একটু চূড়ান্ত পর্যায়ে হওয়া শুরু হবে। মানে ব্যাপারটা পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, মাঝামাঝি কিছু নেই, ইদার ব্ল্যাক অর হোয়াইট, হয় সাদা নয়তো কালো। এরকম এক্সট্রিম এক্সট্রিম ঘটনা আমাদের লাইফে কিন্তু ঘটতে থাকবে। কিন্তু বক্রি থাকা মানে এই এক্সট্রিম ঘটনা ঘটবার মতো পরিস্থিতি আমাদের জীবনে তৈরি হবে, কিন্তু আমাদের মানুষদেরকে সেই জায়গাটাতে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, কোনোটাতেই আমরা খুব একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাব না, একটা ব্যালেন্সড ওয়েতে জিনিসগুলোকে আমাদের করতে হবে। এইটাই হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাটা দেওয়ার জন্যই এই প্ল্যানেটগুলো বক্রি অবস্থায় এসেছে আমাদের লাইফে, আমাদের জন্মছকে। এবারে দেখুন, আমরা তো নবগ্রহের কথা বলি, এর মধ্যে রবি এবং চন্দ্র কখনোই বক্রি হয় না, রাহু এবং কেতু চিরকালই তারা বক্রি থাকে। তাহলে বাকি রইল 5টা প্ল্যানেট, 5টা গ্রহ। এবার এই যে 5টা গ্রহ, এই 5টা গ্রহে রেট্রোগ্রেড হওয়ার যে প্রভাব, সেটা কিন্তু এক এক রকমভাবে পড়বে। সব ক্ষেত্রেই আমরা এক্সট্রিম রেজাল্ট পাবো, কিন্তু সেটা প্ল্যানেটের যে কারকতা বা প্ল্যানেটের যে চরিত্র, প্ল্যানেটের যে স্বভাব, সেই অনুযায়ী আমরা ফল পাব। তো আজকে আমি আমার এই ভিডিওটাতে এইগুলো ডিসকাস করব যে কোন প্ল্যানেট আমাদেরকে কীরকমভাবে রেট্রোগ্রেড হওয়ার প্রভাবটা আমাদের ওপর ফেলবে। তা প্রথমে আমরা শুরু করছি মঙ্গলকে নিয়ে, মার্স। দেখুন, মার্সের কারকতাগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। মার্স আমাদের কোন কোন জিনিসগুলোকে নির্দেশ করে? প্রথমে মার্স নির্দেশ করে হচ্ছে আমাদের ভূমি বা জমিকে, মার্স নির্দেশ করে আমাদের ছোট ভাইকে, মার্স নির্দেশ করে আমাদের মনের সাহস, শারীরিক বল, এইগুলোকে মার্স নির্দেশ করে। আবার মার্সের কিছু খারাপ দিকও আছে, যেমন ঝগড়া, অশান্তি, এই ব্যাপারগুলোতে মার্সের একটা প্রভাব থাকে। এছাড়া হিংসা, হানাহানি, রক্তপাত, প্রতিযোগিতা, এই ব্যাপারগুলো, দুর্ঘটনা, কোনো একটা দুর্ঘটনা ঘটলো, একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, কি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বহু লোক মারা গেল, এই সমস্ত কিছুর ওপরেও কিন্তু মার্সের একটা এফেক্ট থাকে। তা এবার এই যে ব্যাপারগুলো, মার্স যখন কারোর জন্ম সময় বক্রি থাকে, বা সেই ব্যক্তিটির লাইফে মার্স যখন আবার পুনরায় রেট্রোগ্রেড হয়, এই মুহূর্তে মার্স রেট্রোগ্রেড হওয়ার মতো একটা অবস্থায় এসছে, এবং মেজর প্ল্যানেটগুলো কিন্তু এখন রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। যেমন জুপিটার 9ই অক্টোবর পুজোর মধ্যেই তিনি কিন্তু বক্রি হয়েছে, মার্স হতে চলেছেন। মার্কারি অটোমেটিক্যালি, মানে এই মুহূর্তে কিন্তু মার্কারি সে নিজেও কিন্তু বক্রি অবস্থায় রয়েছে। এরপরে আমরা দেখব ভিনাসেরও কিন্তু তার গতিবেগটা ধীরে ধীরে কমতে শুরু করছে, সেও রেট্রোগ্রেড হবে। একমাত্র বড় প্ল্যানেটের মধ্যে স্যাটার্ন এতদিন রেট্রোগ্রেড ছিলেন, এখন তিনি আবার 15ই নভেম্বরের পর থেকে তিনি আবার মার্গী হয়েছে। তা এবার জন্মকালীন ধরুন কারোর ছকে মঙ্গল বক্রি অবস্থায় আছে, আবার সেই মানুষটার জীবনে মঙ্গলের ট্রানজিট এমনভাবে হচ্ছে যে সেটা রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। তা তখন এই মঙ্গলের কারকতা অনুযায়ী তিনি একটু এক্সট্রিম টাইপের ফল পেতে পারেন, বা তার এন্টায়ার লাইফটা জুড়ে মঙ্গলের যে কারকতা, সেগুলো একটু এক্সট্রিমভাবে হতে থাকবে, একটু অতিরিক্ত, একটু চূড়ান্ত পর্যায়ে হতে থাকবে। প্রথমেই আমি কি বললাম, মঙ্গল নির্দেশ করে আমাদের জমিকে বা ভূমিকে, বা এই যে ইমুভেবল প্রপার্টি, মানে মূলত আমাদের বাড়ি, এই ব্যাপারটাও কিন্তু মঙ্গলই নির্দেশ করে। এবার মঙ্গল যদি কারোর জন্মছকে বক্রি অবস্থায় থাকে, তাহলে সেই মানুষটির মানসিকতা কীরকম হতে পারে? হয় তার এই বাড়ি ঘর, জায়গা, জমি, এইগুলোর প্রতি একটা মারাত্মক রকমের টান থাকতে পারে, প্রচণ্ড রকমের টান, এমনই টান যে সেটা তাকে প্রচণ্ড রকম বৈষয়িক করে তুলছে। আবার এমনও হতে পারে যে তার এইগুলোর প্রতি কোনো রকম খেয়ালই নেই, কোনো রকম নজরই নেই, কিছুই নেই।
আবার আমি কি বললাম, মঙ্গল নির্দেশ করে আমাদের ভাইকে, ছোট ভাই যারা। তা এবার এক্ষেত্রে একজন মানুষের কি মানসিকতা হতে পারে যদি মঙ্গল বক্রী অবস্থায় থাকে তার জন্মের সময়? কিরকম হতে পারে? হয় তার ছোট ভাইয়ের প্রতি প্রবল টান, সেটা এমনই টান যে নিজে না খেয়ে না দিয়ে সে তার ভাইকে খাওয়াচ্ছে, নিজের ক্ষতি করে নিজের অর্থ মানে নিজের অস্তিত্বটাকে সংকটের মধ্যে ফেলে সে তার ভাইয়ের প্রতি কর্তব্য পালন করে যাচ্ছে। আবার এমনও হতে পারে যে তার ভাইয়ের প্রতি কোনো রকম টানই নেই, মুখ দেখা দেখি বন্ধ, একে অপরকে সহ্য করতে পারছে না, দেখলেই ঝগড়া লেগে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর কি হতে পারে? অসম্ভব রকমের রাগ এই ব্যক্তির মধ্যে থাকতে পারে যদি মঙ্গল বক্রী হয়। কিরকম রাগ থাকতে পারে? কথায় কথায় রেগে ওঠা, বা রাগের এক প্রকার বলা যেতে পারে একদম আউটবার্স্ট হয়ে যাওয়া। আবার এমনও হতে পারে যে রাগ হচ্ছে ভেতরে, কিন্তু সেই রাগটাকে উনি প্রকাশ না করে ভেতরে রেখে দিচ্ছেন এবং নিজের মনে মনে কষ্ট পাচ্ছেন, একটা অস্থিরতার মধ্যে ভুগছেন। তাহলে আমাদেরকে এই জায়গাটায় কি করতে হবে? যেই ব্যক্তির জন্মছকে মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে তাকে এই জায়গাগুলোকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ আমার বাড়ি সম্পত্তি জায়গা জমি এগুলোর প্রতি টান থাকতেই পারে, প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু আমাদেরকে এই জায়গাটা ব্যালেন্স করে চলতে হবে। অতিরিক্ত টান এটাও ভালো না, আবার একদমই এই দিকে কোনো নজর নেই এই জিনিসটাও কিন্তু আমাদের করলে চলবে না। আমাদেরকে একটুখানি মাঝামাঝি জায়গায় থাকতে হবে। ঠিক আছে, যতটুকু আছে আমি তাই নিয়ে খুশি, সেইটুকুকে আমি আগলে রাখি, আর বেশি বাড়ানোর দরকার নেই। আবার একদম খেয়াল রাখছি না, তাতে আমার ঘর বাড়ি জায়গা জমি সমস্ত হাতছাড়া হয়ে গেল, অন্য লোকে নিয়ে নিল, আমি আমার প্রাইমারি নিডসের একটা জিনিস যেটা বাসস্থান সেটা হারিয়ে ফেললাম, সেটাও তো কাম্য নয়, সেটাও বাঞ্ছনীয় নয়। তা এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। ভাইয়ের প্রতি আমাদের যত্নশীল হতে হবে, তার প্রতি আমার স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে, সবই থাকবে, কিন্তু সেটা যেন কখনো এক্সট্রিম পর্যায়ে না যায় যে আমি নিজেই আমার আত্মাকে কষ্ট দিয়ে, আমি নিজেকে কষ্ট দিয়ে আমি তার প্রতি কর্তব্য পালন করে যাচ্ছি, অন্য কারোর প্রতি আমার কোনো রকম দায়বদ্ধতা নেই, কোনো রকম হুঁশ নেই, কিছুই নেই। আবার এটাও হওয়া চলবে না যে আমি আমার ভাইয়ের প্রতি একেবারেই যত্নশীল নই, আমি তার সাথে কোনো রকম সম্পর্কই রাখছি না, কোনো রকম তার দিকে কোনো রকম দৃষ্টি দিচ্ছি না, কোনো রকম কর্তব্য পালন করছি না, এটা করলেও হবে না। আমাদেরকে মঙ্গল যদি আমাদের চার্টে বক্রী থাকে বা রেট্রোগ্রেড থাকে, আমাদেরকে ভাবনা চিন্তা করে, বিভিন্ন রকম ক্ষেত্রে আমাদেরকে ভাবনা চিন্তা করে কিন্তু কাজ করতে হবে। যেরকম রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো রকমের রক্তপাত না হয়, যাতে আমার প্রাণ সংশয় দেখা দেয়, এই ব্যাপারগুলোকে আমাদেরকে একটুখানি ব্যালেন্স করে চলতে হবে। আমাদেরকে রাগ, এই রাগ ব্যাপারটাকে আমাদেরকে দমন করতে হবে। এই ব্যাপারগুলো আমাদেরকে মঙ্গল যদি আমাদের ছকে বক্রী অবস্থায় থাকে তাহলে আমাদেরকে এই সাবধানতাগুলো মেনটেন করতে হবে, অবলম্বন করতে হবে। এবারে আমি আসি বুধের প্রসঙ্গে। বুধ যদি আমাদের চার্টে বা আমাদের ছকে রেট্রোগ্রেড অবস্থায় থাকে তাহলে কি হতে পারে? দেখুন, বুধের কারকতাগুলো আগে তাহলে একটু বুঝে নিতে হবে। বুধ আমাদেরকে কি দেয়? মূলত আমাদের বাক্য এবং বুদ্ধি, এই দুটো জিনিসের ওপর বুধের কিন্তু একটা বিরাট বড় প্রভাব আছে। অনেকে বলেন যে বুধ হচ্ছে অল্প বুদ্ধি, কারণ বুধকে আমরা বালক গ্রহের সাথে তুলনা করি। আমাদের যে এন্টায়ার যে সৌরজগৎ, তাতে রবি যদি রাজা হয় তাহলে বুধ হচ্ছে একটি ছোট্ট রাজকুমার। ঠিক আছে, তো তাই জন্য বুধকে অনেক সময় বালক গ্রহের সাথে, একটা শিশুর সাথে তুলনা করা হয়। এবং একটি শিশু তার জন্ম থেকে শুরু করে যতদিন না সে তার অ্যাডোলেসেন্স পিরিয়ড পর্যন্ত পৌঁছাচ্ছেন, ততদিন কিন্তু তার উপর বুধের একটা প্রভাব থাকে। প্রত্যেকটা বাচ্চাদের মধ্যেই এই জিনিসটা হয়। কিন্তু বুধের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আমাদের জীবনে থাকে, যদিও বা বালক গ্রহ, এর একটা বিরাট বড় কারকতা আমাদের লাইফে রয়েছে। কীরকম রয়েছে? 1 নম্বর হচ্ছে আমাদের বাক্যের ওপর, আমাদের বুদ্ধির ওপর। আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এখানেও কিন্তু বুধের একটা বিরাট বড় প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। তা এবার বুধ যদি রেট্রোগ্রেড হয় তাহলে সেই ব্যক্তির বাক্যের জায়গাটা কিন্তু খুব নড়বড়ে হয়ে যায়। নড়বড়ে মানে একটু ব্যালেন্সের অভাব হয়ে যায়। হয় সে অতিরিক্ত পরিমাণে কথা বলবে এবং সেই কথাগুলো বেশিরভাগই একটুখানি লুজ স্টক টাইপের হবে, আর নয়তো সে খুব অত্যন্ত ভালোভাবে কথা বলছে, সবই ঠিক আছে, কিন্তু
তার জন্য তার মধ্যে একটা বিরাট বড় অহংকার প্রকাশ পেয়ে যাচ্ছে, এটাও কিন্তু হতে পারে। আমি একটু আগেই বলেছি বক্রি মানে হচ্ছে সেই প্ল্যানেট কিন্তু তার রেজাল্টটা খুব এক্সট্রিম ওয়েতে দেবে, মাঝামাঝি কোনো জায়গায় থাকবে না, হয় এক্সট্রিম লেভেলে থাকবে নয়তো একদম মানে কি বলবো হবেই না এরকম একটা ব্যাপার, মাঝামাঝি কিছু নেই। তো এবার বুধের কারণে মানে বুধ যদি বক্রি হয় তাহলে একজন ব্যক্তি তার কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে একটুখানি ঝাঁঝ প্রকাশ পেতে পারে, রাগ প্রকাশ পেতে পারে, তারপরে আপনার একটু কি বলবো অশ্লীল ভাষা সেই কথায় কথায় প্রয়োগ করতে পারে, ভাষা চয়ন তার এমন হলো যেটা অন্য মানুষের পক্ষে প্রচণ্ড রকম বেদনাদায়ক হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু বক্রি বুধের কারণে হয়। তো আমাদের ছকে বুধ যদি বক্রি অবস্থায় থাকে তাহলে আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের বাক্যের ওপর আমরা যে কথাগুলো বলছি, যেই কথাগুলো আমাদের কণ্ঠ থেকে নির্গত হচ্ছে হয়ে অপর ব্যক্তিটির কানে পৌঁছাচ্ছে, সেই বাক্যের ওপর আমাদের কিন্তু একটা কন্ট্রোল আনতে হবে, ঠিক আছে, একটা নিয়ন্ত্রণ আনতে হবে। অর্থাৎ আমাদেরকে এক্সেসিভ কথা বললে চলবে না, আবার একদম কম কথা বললেও চলবে না। আমি যদি বাক্যে খুব পটু হই, আমার শব্দ চয়ন যদি ভালো থাকে, আমি আমার কথার দ্বারা প্রচুর মানুষকে জড়ো করতে পারছি, সবই ঠিক আছে, কিন্তু সেইটা নিয়ে অহংকার কিন্তু প্রকাশ করলে চলবে না। মনে রাখতে হবে এই জন্মে আমার বুধ বক্রি মানে আমাকে কিন্তু এই জায়গাটাকেই ঠিক করতে হবে, আমি এটাকেই ঠিক করার জন্য এই পৃথিবীতে এসছি। তা এটা আমার একটা শিক্ষা নেওয়ার জন্য আমি এসেছি, তাহলে সেখানে যদি আমি আবারও সেই একই ভুলগুলোই করি তাহলে তো সেই শিক্ষাটা আমার নেওয়া হলো না, এবং আমার লাইফের যে মেইন উদ্দেশ্যটা, যেই কারণে আমার আশা, আমরা মূলত কেন আসি, কিছু পেন্ডিং শিক্ষা, যেই শিক্ষাগুলো নেওয়া আমাদের বাকি রয়ে গেছিল সেই শিক্ষা, এবং কিছু পেন্ডিং কর্মা অর্থাৎ যেই কর্মগুলো করা আমাদের বাকি থেকে গেছিল সেইগুলোকে করার জন্য এবং সেইগুলোকে শেখার জন্য আমাদের এই পৃথিবীতে আসা। তো আমরা যদি আবার সেই একই জায়গাগুলোতে ভুল করি তাহলে কিন্তু আমাদের সেই মানে আমাদের জন্মের যে উদ্দেশ্যটা সেটা কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। এবার আমি আসি, আচ্ছা বুধের আরো কতগুলো ব্যাপার আমি বলে দিই। রেট্রোগ্রেড বুধ হলে পরে আরো কিভাবে মানুষ একটু বিপদ বা একটু 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 সমস্যার মধ্যে পড়ে যায়, আমি সেই ব্যাপারগুলো একটুখানি বলে দিই। ধরুন এই যে বুধ, বুধ কিন্তু যে কোনো রকম আবেদনপত্র বা এই যে বিভিন্ন রকমের ফর্ম টর্ম যে আমরা ফিল আপ করে যে সই করি, এই এই জিনিসগুলোকেও কিন্তু বুধ নির্দেশ করে। এবার বুধ যদি কারোর জন্মছকে রেট্রোগ্রেড অবস্থায় থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল ভ্রান্তি করে অনেক ফর্মে তারা সই করে দিচ্ছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ধরুন আমরা একটা ইন্স্যুরেন্স পলিসিতে ধরুন ইনভেস্ট করতে যাচ্ছি, এবার সেই কোম্পানি থেকে লোক এসছে আমাকে বোঝানোর জন্য, সে পলিসি টলিসি সমস্ত কিছু বোঝালো, তারপরে তো বিভিন্ন রকম ফর্মালিটিস থাকে আমাদেরকে সই সাবুত করতে হয়। এবার আমরা হয়তো সেই ফর্মটা না পড়ে সই করে দিলাম, এটা বুধ বক্রি থাকলে পরে এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই হয়। আবার এই যে বললাম এক্সট্রিম, আবার কি হতে পারে, এর উল্টোটাও হতে পারে, তারা একদম আদ্যপান্ত খুঁটিয়ে 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 প্রায় 1 ঘন্টা ধরে সেই ফর্মটাকে পড়ে তার মধ্যে থেকে নানান রকম ভুল ত্রুটি বার করে তারপরে সই করছে। এবার এটা একদিক দিয়ে ভালো, এটা করা উচিত, এটা করলে পরে সাবধান মানে সাবধানতার মার নেই, সেটা তো বলে অনেকে। কিন্তু ধরুন আমার নিজের লোক কিছু একটা করতে এলো বা কিছু একটা বলতে এলো, এই সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে আমার কাছে এলো, আমি যদি সেই জায়গাটাতেও এই একই জিনিস করি তখন কিন্তু এটা কারো কারো পক্ষে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, বা সেই মানুষটা ভুল বুঝতে পারে যে আমি এর এত কাছের মানুষ তা সত্ত্বেও এ আমাকে বিশ্বাস করছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু বুধ রেট্রোগ্রেড হলে পরে হয়। তো আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটাতে একটা ব্যালেন্সড ওয়েতে আসতে হবে, মানে মাঝামাঝি জায়গায় আমাদেরকে আসতে হবে, খুব ব্যালেন্সড ওয়েতে চলতে হবে। এবার আমি আসি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছেন আমাদের দেবগুরু, এবং বৃহস্পতির কারকতা কি, বৃহস্পতি কি কি নির্দেশ করে, বৃহস্পতি নির্দেশ করে আইন, বৃহস্পতি নির্দেশ করেন ধর্ম, জ্ঞান, উচ্চশিক্ষা, দূরভ্রমণ, পিতা, এই সংক্রান্ত বিষয়গুলিকে জুপিটার বা আমাদের বৃহস্পতি দেবগুরু তিনি কিন্তু নির্দেশ করে থাকেন। তাহলে জুপিটার যদি কারোর জন্মছকে রেট্রোগ্রেড অবস্থায় যায় বা থাকে তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে, মূলত যেই ব্যাপারটা হয়
সেটা হচ্ছে তার জ্ঞান নিয়ে একটা বিরাট বড় অহংকার কিন্তু তার মধ্যে তৈরি হয়। যেখানে সেখানে যাকে তাকে ভুলভাবে মিসইউজ করে তার জ্ঞানটাকে সে দিতে চায়, মানুষকে অনেক বেশি বোঝাতে চায় এবং জ্ঞান নিয়ে একটা অহংকার প্রকাশ করে ফেলে যে দেখো আমি কত কিছু জানি, তোমরা আমার মতো জ্ঞান কখনোই লাভ করতে পারবে না বা অর্জন করতে পারবে না। এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি বক্রী হলে পরে সেই মানুষটির জীবনে হতে পারে। এবং এটা কেন হয়, বৃহস্পতি কেন বক্রী হয়? হয়তো সে তার পূর্বজন্মে গুরুস্থানীয় কোনো ব্যক্তিদের সাথে মিসবিহেভ করেছিলেন, বা তাদের সাথে খুব একটা সুসম্পর্ক বজায় ছিল না, বা তাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল ধরা হতো, ভুল ধরেছিলেন এনারা। সেই কারণে হয়তো বৃহস্পতি তাদের চার্টে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। তো এই জিনিসটাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, অর্থাৎ ব্যালেন্সড ওয়েতে আসতে হবে। গুরু নিন্দা করা যাবে না, তিনি যেমনই পড়ান না কেন, যেমনই শেখান না কেন। দেখুন, বৃহস্পতি বক্রী হলে পরে সেই ব্যক্তির মধ্যে অবশ্যই জ্ঞানের একটা প্রভাব থাকবে, তিনি অনেক কিছু জানবেন, তিনি অনেক কিছু বুঝবেন, যেটা একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন না, বা সেই যেই ব্যাপারে একজন সাধারণ মানুষের কোনো ধারণা নেই, সেই ধারণাটাও হয়তো ওনার মধ্যে আরও বেশি মাত্রায় থাকবে। কিন্তু তার মানে তো এইটা নয় যে আমি যেখানে সেখানে যাকে তাকে ধরে ফেলে তাকে আমি জ্ঞান দিতে শুরু করব এবং আমি তাদেরকে বোঝাতে শুরু করব এবং অহংকার প্রকাশ করে ফেলব। তা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেখানে দরকার নেই সেখানে আমরা আমাদের জ্ঞানের জাহিরটা করতে যাব না। যিনি চাইছেন না আমার থেকে জ্ঞান নিতে, তাকে আমি বোঝাতে যাব না। কথায় কথায় আমি আমার অহংকার প্রকাশ করে ফেলবো না। আমি আমার গুরুস্থানীয় ব্যক্তিদের, তিনি যেমনই পড়ান না কেন, যেমনই শেখান না কেন, যেমনই বলেন না কেন, তার পড়ানো আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি সেখানে তার কোনো রকম নিন্দা করব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা গেল হচ্ছে বৃহস্পতি বক্রী হলে কি হয় এবং আমাদের কি করতে হবে। এরপরে আমি আসি শুক্র, ভিনাস। দেখুন, শুক্রের কারকতাগুলো আমাদেরকে বুঝতে হবে। শুক্র মানে হচ্ছে অর্থের বৃদ্ধি, অর্থের ফ্লো, অর্থাৎ আমাদের জীবনে যে অর্থ আসছে সেইটা, সুখ, শান্তি, প্রেম, যে কোনো প্রেমজ সম্পর্ক, রোম্যান্টিক ব্যাপারটা, তারপর এই যে আনন্দ বিনোদন, এই ব্যাপারগুলোকে শুক্র নির্দেশ করে। এমনকি আমাদের শরীরের যে গোপনাঙ্গগুলো, সিক্রেট যে পার্ট, সিক্রেট বডি অর্গানস, সেগুলোকেও কিন্তু শুক্র নির্দেশ করে থাকে। এবার শুক্র যখনই রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে কারোর জন্মছকে, তখন এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তার মাথার মধ্যে, সেই ব্যক্তির মাথার মধ্যে বা তার চিন্তা ভাবনার মধ্যে সবসময় একটা উদ্বেগ প্রকাশ পাবে। যেমন আমি একটু আগেই বললাম, শুক্র মানেই হচ্ছে বিলাসিতা, বিলাসবহুল জীবনযাপন করা, অর্থের ভোগ, ঠিক আছে, এই ব্যাপারগুলো শুক্রের তো রয়েছে। এবার শুক্র যখনই রেট্রোগ্রেড হচ্ছে বা বক্রী হচ্ছে কারোর চার্টে, তখন সেই ব্যক্তির মধ্যে অর্থ মানে হারিয়ে ফেলার একটা বিরাট বড় ভয় কিন্তু তার মধ্যে কাজ করতে পারে। তার মাথার মধ্যে সবসময় এই চিন্তাটা ঘুরপাক খেতে পারে যে এমন কোনো ঘটনা আমার জীবনে যাতে না ঘটে যার দ্বারা আমার এই অস্তিত্বটা একটু সংকটের মধ্যে পড়ে যায়, বা আমি যে জীবনযাপন করছি, আমি যে লাইফস্টাইলটা মেনটেন করছি, সেই জায়গাটা থেকে আমি যেন কোনোভাবে বিচ্যুত না হই, বা এর থেকে একটু লো স্ট্যান্ডার্ড অফ লিভিং যেন আমার না হয়, এই ব্যাপারটা তার মাথার মধ্যে কাজ করতে পারে। ওই কারণে লক্ষ্য করে দেখবেন, আমিও দেখেছি এটা, যে শুক্র যদি কারোর চার্টে রেট্রোগ্রেড হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত রকম কৃপণ হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা পয়সা হিসেব করে করে তিনি খরচ করছেন, যেটুকু খরচ করছেন সেটাকে এক জায়গায় লিখে রাখছেন। মিতব্যয়ী আর আর কৃপণতার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। হিসেবই হওয়া ভালো, অর্থের অপচয় কখনোই ঠিক নয়। হিসেবি হওয়া অত্যন্ত ভালো জিনিস, বা মিতব্যয়ী হওয়া অত্যন্ত ভালো জিনিস। কিন্তু আমি যদি কৃপণ হই, সেই জিনিসটা যদি আমার কার্পণ্যে পরিণত হয়, তাহলে কিন্তু সেটা অন্যের চোখে দৃষ্টিকটু লাগতে পারে। অর্থাৎ এই ব্যক্তিরা যেহেতু তাদের মধ্যে একটা অর্থ হারিয়ে ফেলার একটা ভয় থাকে, তাই জন্য তারা অত্যন্ত কৃপণ হতে পারে, এক্সট্রিম লেভেল আমি একটু আগেই বললাম। আবার এমনও হতে পারে যে তাদের অর্থের প্রতি কোনো রকম টানই নেই, বেহিসাবি খরচ করে যাচ্ছে। এই দুটো জিনিসই কিন্তু শুক্রের প্রভাবে হতে পারে। আর কি হতে পারে? একজন ব্যক্তি
সে নিজেকে নিয়ে প্রচণ্ড রকম অবসেসড, সেলফ অবসেসড হয়ে যাচ্ছেন। তিনি নিজেকে প্রচণ্ড রকম সাজিয়ে গুছিয়ে রাখছেন, বারবার করে আয়নার সামনে নিজেকে দেখছেন, প্রচণ্ড রকম সাজগোজ করে যেখানেই যাচ্ছেন না কেন এরকমভাবে বেরোচ্ছেন, এক্সট্রিম। আবার উল্টোটাও হতে পারে, তার নিজের প্রতি কোনো রকম যত্ন নেই, নিজেকে কখনোই সাজগোজ করিয়ে রাখছেন না, এগুলোর গুরুত্বও বুঝছেন না। যে কোনো জায়গায় একটা অনুষ্ঠান বাড়িতে বা একটা কোনো উৎসবে বেরোলে পরে একদম সাদামাটা পোশাক বা যেটা মানুষের চোখে একটুখানি দৃষ্টিকটু লাগতে পারে সেরকম টাইপের পোশাক আশাক পরে তিনি বেরোচ্ছেন। এরকম নানান রকম ব্যাপার কিন্তু শুক্র বক্রী হলে পরে হতে পারে। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এরপরে আমি আসি স্যাটার্ন অর্থাৎ গ্রহরাজ শনির প্রসঙ্গে। শনির কারকতা হচ্ছে আমাদের কর্ম। শনি হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ। দেখুন, কালপুরুষ চার্টে 10 নম্বর ঘর, কালপুরুষ ছক মানে যেটা শ্রী বিষ্ণুর ছক, তাতে 10 নম্বর ঘর অর্থাৎ যেটা মকর রাশির ঘর, তার অধিপতি হচ্ছেন শনি। আবার ঠিক তার পরের ঘরটা একাদশ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, তারও অধিপতি বা লর্ড হচ্ছেন শনি। এবার 10th হাউস বা দশম ভাব, যেটা দশম ভাব মানে হচ্ছে আমাদের কর্মের ঘর, কর্মের প্রধান ঘর। দেখুন, ওইটারই লর্ডশিপ কিন্তু স্যাটার্নকে দেওয়া হলো। আর ঠিক তারপরে যেটা একাদশ ঘর 11th হাউস মানে হচ্ছে আমাদের সাকসেস, আমাদের সফলতা, অর্থাৎ কর্ম করে আমি যে সাকসেসটা পাচ্ছি সেইটারও কারক গ্রহ কিন্তু শনি, মানে সেইটারও লর্ডশিপ কিন্তু শনির হাতেই রয়েছে। তাহলে শনি হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ। আমরা কর্ম করব এবং সেই কর্মের মাধ্যমে আমরা সাকসেস পাব। এইবার শনি যদি কারোর বক্রী অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে কি হতে পারে, তাকে প্রয়োজনের অধিক পরিশ্রম করে কাজ করে যেতে হবে। সহজে কিন্তু তিনি সফলতা পাবেন না বা সফলতার মুখ দেখতে পারবেন না, এটা কিন্তু হয়। এবারে আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা কেন হচ্ছে একজন মানুষের ক্ষেত্রে, কেন তিনি খুব সহজে সফলতার মুখ দেখছেন না, বা কেন তার এই জন্মে শনি মহারাজ বা গ্রহরাজ শনি তার জন্মছকে বক্রী অবস্থায় রয়েছেন, সেটা আমাদেরকে একটুখানি বুঝিয়ে দিতে হবে। দেখুন, এই জিনিসটা তখনই হয় যখন পূর্বজন্মে একজন ব্যক্তি তার কর্ম নিয়ে খুব একটা সিরিয়াস ছিলেন না, অল্প পরিশ্রম করে বেশি রোজগার করে ফেলেছিলেন। বা বলা ভালো, দেখুন, অল্প রোজগার করে বেশি কাজ, মানে বেশি রোজগার করাটা খুব একটা অন্যায়ের মধ্যে পড়ে না। কারণ আজকালকার দিনে একটা কথা খুব শোনা যায় যে ইটস বেটার টু ওয়ার্ক স্মার্ট দ্যান টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ স্মার্ট ওয়ার্কের সবসময় দাম আছে। কিন্তু আমি অল্প খেটে বা অল্প পরিশ্রম করে বেশি রোজগার করতে গিয়ে অন্যদেরকে যদি আমি ম্যানিপুলেট করতে শুরু করি, বা আমার যে বিদ্যা, আমার যে কৌশল বা আমার যে সমস্ত প্রতিভা, সেগুলোকে আমি যদি একটু মিসইউজ করে মানুষের থেকে টাকা অর্জন করতে শুরু করি, তাহলে অবশ্যই কিন্তু সেটা পাপের মধ্যেই পড়ে, পাপ কার্যের মধ্যেই পড়ে। তাহলে স্যাটার্ন যদি আমার এই বর্তমান যে জন্মটা, সেখানে সেই ছকে যদি স্যাটার্ন বক্রী অবস্থায় থাকে বা রেট্রোগ্রেড অবস্থায় থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমাকে কর্মের জায়গাটা ব্যালেন্সড ওয়েতে চলতে হবে। এবার বক্রী হলে পরে কীরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তির হয়তো মনে হতে পারে যে তার কর্মস্থলে তার অন্যান্য যে সমস্ত সহকর্মীরা রয়েছেন তারা তাকে ছাপিয়ে অনেক দূর চলে যাচ্ছে, কিন্তু তিনি নিজে সেই একই রকম পরিশ্রম দেওয়ার পরেও তিনি হয়তো সেই রিটার্নটা পাচ্ছেন না। বা তিনি যদি ব্যবসায়ী হন, তার অন্যান্য বন্ধুস্থানীয় অন্যান্য ব্যবসায়ী যারা, তারা অল্প লগ্নি করে বেশি মুনাফা করছে, তিনি সেই জিনিসটা করতে পারছেন না। এবার এই জিনিসগুলো দেখতে 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 তার মধ্যে যদি একটা কি বলবো, একটা রাগ বলুন বা একটা জেলাসি বলুন, একটা হিংসা বলুন, হ্যাঁ, বা একটা পরশ্রী কাতরতা বলুন, এইগুলো যদি তৈরি হয়, এটাই কিন্তু রেট্রোগ্রেড স্যাটার্নের এফেক্ট। আমাদেরকে কিন্তু এই এফেক্টটার দ্বারা প্রভাবিত হলে চলবে না। যেই গ্রহ বক্রী, সেই গ্রহ কিন্তু বারবার করে আমাদের জীবনে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে যাতে আমরা আরও কি বলবো, মানে ওই
ওই ব্যাপারটার মধ্যেই যাতে আমরা আরও ডুবে যাই, এইগুলো কিন্তু গ্রহরা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করেন আমাদের লাইফে। এটাই হচ্ছে গ্রহদের খেলা। কিন্তু আমাদেরকে সেই জায়গাটা ইগনোর করে নিজের মনটাকে শক্ত করে স্ট্রং করে আমাদেরকে আরও বেশি করে আমাদের কাজের ওপর, আমাদের কর্মের ওপর ফোকাস করতে হবে। ধীরে 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 স্যাটার্ন কিন্তু অবশ্যই আমাদেরকে, আমরা যতটা পরিশ্রম করলাম তার রিটার্ন একটা কিন্তু আমাদের দেবে, সেটা দেরি হলেও দেবে। তাহলে এই ছিল প্রত্যেকটা গ্রহ বক্রী হওয়ার একটা প্রভাব কি হতে পারে, তার মানে সেই বিষয়ে একটা সম্যক ধারণা। মনে রাখবেন একটা কথা, আমি একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনাটা শেষ করতে চাই। আপনারা যদি বক্রী গ্রহের যে পরিস্থিতিগুলো যেগুলো তৈরি হয় একজন মানুষের জীবনে, সেইগুলোকে যদি ইগনোর করে, সেইগুলোকে যদি অবজ্ঞা করে আপনারা ব্যালেন্সড ওয়েতে চলতে পারেন, তাহলে কিন্তু সেই বক্রী গ্রহ আপনাদের জীবনকে কোনোভাবেই কোনো রকম ক্ষতি করতে পারবে না, ক্ষতি পৌঁছাতে পারবে না। ব্যাপারটা কীরকম বলুন তো? ধরুন একজন শিক্ষার্থী, তিনি বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে পড়ছেন, অনেক রকম সাবজেক্ট আছে, সায়েন্স সাবজেক্ট আছে, আর্টস সাবজেক্ট আছে, নানান রকম সাবজেক্ট আছে। এবারে ধরা যাক কেউ অঙ্ক এবং ফিজিক্স এই দুটো সাবজেক্টে একটা বছরে খুব খারাপ রেজাল্ট করেছে। এবার তাকে যিনি শিক্ষক এই দুটো সাবজেক্ট পড়াতেন, পরের বছর গিয়ে কি হবে, এই সাবজেক্টগুলোর ব্যাপারে তিনি আরও বেশি কড়া হবেন যাতে তার রেজাল্টটা ভালো হয়। সেরকমই বক্রী মানে হচ্ছে, একটা প্ল্যানেট বক্রী মানে হচ্ছে সেই প্ল্যানেটের যে কারকতাগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পূর্বজন্মে কোনো না কোনো একটা ভুল কাজ কিছু করেছিলাম, তাই জন্যে সেই প্ল্যানেটটা আবার আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই জীবনে বক্রী অবস্থায় এসছে। তাই বক্রী থাকাকালীন কোনো প্ল্যানেট আমরা যদি আরও সেই সংক্রান্ত আরও কিছু অন্যায় কাজের মধ্যে ঢুকে যাই, তাহলে কিন্তু সে আমাদেরকে আরও বেশি করে পীড়া দেবে। কাজেই আমাদেরকে খুব ব্যালেন্সড ওয়েতে চলতে হবে। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি, আজকের আলোচনা শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং এই ভিডিওটিকে আপনাদের কাছের মানুষদের সাথে আরও বেশি করে ভাগ করে নেবেন। আবারও ফিরব আরও নতুন কোনো একটি আলোচনা নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।